ভিয়েতনামের সবচেয়ে বড় শহর সাইগন থেকে পালিয়ে যাচ্ছে মার্কিন সেনাদের অসংখ্য হেলিকপ্টার। দূতাবাসের ছাদ থেকে বেঁচে যাওয়া আমেরিকানদের তুলে নিয়ে যাচ্ছে হেলিকপ্টারগুলো। নিচে তখন লক্ষ মানুষের ভিড়, আর শহর জুড়ে ভিয়েতকং বাহিনীর আধিপত্য। 1975 সালের এই দৃশ্যটা আমেরিকার জন্য ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক মুহূর্তগুলোর একটি। কারণ ভিয়েতনামে যুদ্ধ করতে আমেরিকা এনেছিল 5 লক্ষ প্রশিক্ষিত সেনা, অত্যাধুনিক সব যুদ্ধ বিমান, খরচ করেছিল হাজার হাজার কোটি ডলার। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বোমা ফেলেছিল তারা ভিয়েতনামের উপর। আর অন্যদিকে জরাজীর্ণ পোশাক আর হাতে পুরনো রাইফেল, এমন একদল কৃষক গেরিলা যাদের সম্বল ছিল দেশের প্রতি গভীর ভালোবাসা। ভিয়েতনামীদের এই ভালোবাসার কাছে আমেরিকা হেরেছিল, তাও লজ্জাজনকভাবে। কিন্তু কিভাবে সম্ভব হয়েছিল এটা? কোথায় ভুল হয়েছিল বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটির? ক্যাপসুলের আজকের ভিডিওতে সেই ইতিহাসের গভীরে প্রবেশ করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে নেমে আসে শীতল যুদ্ধের ছায়া। সোভিয়েত ইউনিয়ন ও চীনে তখন সাম্যবাদ বা কমিউনিজম চালু ছিল। কমিউনিজম হলো এমন একটা ব্যবস্থা যেখানে দেশের সব সম্পদ, যেমন জমি, কারখানা, ব্যবসা, কারো ব্যক্তিগত সম্পদ নয়, সবকিছু রাষ্ট্রের বা সমাজের। মূল ধারণা হলো সবাই সমান, কেউ গরিব নয়, কেউ অতিরিক্ত ধনীও নয়। এদিকে আমেরিকার সিস্টেম ছিল উল্টো, সেটার নাম পুঁজিবাদ বা ক্যাপিটালিজম। মানে ব্যক্তি নিজে ব্যবসা করবে, সম্পদ রাখবে ও মুনাফা করবে। আমেরিকা ভয় পেত কমিউনিজম ছড়িয়ে পড়লে তাদের প্রভাব ও ব্যবসায়িক স্বার্থ হুমকিতে পড়বে। ফলে পুঁজিবাদী রাষ্ট্র হিসেবে আমেরিকা তখন কমিউনিস্ট রাষ্ট্রগুলোর সাথে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন ও চীনের সাথে দূরত্ব বাড়ছিল। এদিকে ভিয়েতনাম তখন ফরাসি উপনিবেশ। 1954 সালে দিয়েন বিয়েন ফুর যুদ্ধে ফরাসিরা শোচনীয়ভাবে পরাজিত হলে জেনেভা সম্মেলনে ভিয়েতনামকে 2 ভাগে ভাগ করা হয়। উত্তর অংশে হো চি মিনের নেতৃত্বে কমিউনিস্ট সরকার এবং দক্ষিণে মার্কিন সমর্থিত সরকার। আমেরিকার তখনকার প্রেসিডেন্ট আইজেনহাওয়ার প্রবর্তন করেন ডোমিনো থিওরি। একটা দেশ কমিউনিস্ট হয়ে গেলে পাশের দেশগুলো একে একে কমিউনিস্ট হয়ে যাবে, এ রাজনৈতিক ধারণাই ডোমিনো থিওরি। ভিয়েতনামের ক্ষেত্রে আমেরিকা ভয় পেয়েছিল ভিয়েতনাম কমিউনিস্ট হলে থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, তারপর পুরো দক্ষিণ পূর্ব এশিয়া একে একে সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে যাবে। এই ভয় থেকে মূলত আমেরিকা ভিয়েতনামে ঢুকেছিল। তারা প্রথমে ভিয়েতনামে সামরিক উপদেষ্টা পাঠাতে শুরু করে, যা পরবর্তীতে পৃথিবীর অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধের রূপ নেয়। আমেরিকা যখন সরাসরি যুদ্ধে নামে তখন তাদের আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেতার পর এমনিতে তারা পৃথিবীর অন্যতম নিয়ন্ত্রক হয়ে উঠেছিল। সে বিষয়টা তাদের আত্মবিশ্বাস জুগিয়েছে বছরের পর বছর। মার্কিন কংগ্রেসের হিসাব অনুযায়ী ভিয়েতনাম যুদ্ধে তারা খরচ করেছিল ৬৮,৬০০ কোটি ডলার, যার বর্তমান বাজার মূল্য ৯৫,০০০ কোটি ডলারের বেশি। যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ৫,৪০,০০০-এর বেশি মার্কিন সেনা সেখানে মোতায়েন ছিল। তবে আমেরিকানরা ভুলে গিয়েছিল তারা নিজেদের মাটিতে নয়, বরং এমন এক প্রতিকূল পরিবেশে লড়ছে যার মুখোমুখি আগে তারা কখনো হয়নি। এই মানসিকতা তাদের বাস্তব পরিস্থিতি থেকে দূরে সরিয়ে রেখেছিল। যুদ্ধের সময় ভিয়েতকং গেরিলারা কখনোই মার্কিন বাহিনীর সঙ্গে খোলা মাঠে সম্মুখ সমরে আসত না। তারা অনুসরণ করত হিট অ্যান্ড রান পদ্ধতি। গভীর অরণ্য, কর্দমাক্ত জলাভূমি আর দুর্ভেদ্য পাহাড় ছিল তাদের প্রধান দুর্গ। তারা মাটির নিচে তৈরি করেছিল মাইলের পর মাইল দীর্ঘ এক বিশাল সুড়ঙ্গ জাল বা টানেল সিস্টেম। কুচি টানেল ছিল এর শ্রেষ্ঠ উদাহরণ, যেখানে হাসপাতাল থেকে শুরু করে রান্নাঘর সবই ছিল মাটির নিচে। আমেরিকানরা যখন বোমাবর্ষণ করত, গেরিলারা মাটির নিচে লুকিয়ে যেত, আর বোমাবর্ষণ থামলে তারা বের হয়ে এসে অতর্কিত হামলা চালাত। তখন আমেরিকার কাছে এখনকার মতো অত্যাধুনিক বাংকার ব্লাস্টার বোমা ছিল না। আমেরিকান সেনাদের কাছে বড় আতঙ্ক ছিল ভিয়েতনামের গেরিলাদের পাতা মরণ ফাঁদ বা বুবি ট্র্যাপ। বাঁশের ধারালো কঞ্চি ব্যবহার করে তৈরি করা এই ফাঁদগুলো মার্কিন সেনাদের পরাস্ত করতে ভীষণ কার্যকর ছিল। আমেরিকান সৈন্যরা বুঝতে পারছিল না তারা কার সাথে লড়ছে, কারণ দিনের বেলা যে কৃষক মাঠে লাঙল দিত, রাতে সে হয়ে উঠত ভয়ানক গেরিলা যোদ্ধা। আমেরিকা পুরো শক্তি খরচ করছিল দক্ষিণের ভিয়েতকং গেরিলাদের দমন করতে, কিন্তু এর আড়ালে উত্তর ভিয়েতনামের নিয়মিত সেনাবাহিনী ধীরে ধীরে দক্ষিণে অনুপ্রবেশ করছিল, তা তারা সেভাবে লক্ষ্য করেনি। আমেরিকা যখন এটা বুঝতে পেরেছিল ততক্ষণে পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে যায়। উত্তরের সেনারা লাওস এবং কম্বোডিয়ার মধ্য দিয়ে তৈরি করা হো চি মিন ট্রেল ব্যবহার করে রসদ সরবরাহ বজায় রেখেছিল, যা বন্ধ করতে আমেরিকা ব্যর্থ হয়। ভিয়েতনামের যুদ্ধ ছিল পৃথিবীর প্রথম টেলিভাইজড ওয়ার। 1968 সালের মধ্যে আমেরিকার প্রায় প্রতিটি বাসায় টেলিভিশন পৌঁছে গিয়েছিল। এর আগের যুদ্ধগুলোতে সংবাদ ছিল সেন্সর করা, কিন্তু ভিয়েতনামের সাংবাদিক ও ক্যামেরাম্যানরা ছিলেন ফ্রন্ট লাইনে। ফলে টিভিতে আমেরিকানরা দেখছিল তাদের সৈন্যরা রক্তাক্ত অবস্থায় ফিরে আসছে। তারা দেখছিল নিরপরাধ ভিয়েতনামী শিশুদের কান্না আর জ্বলতে থাকা গ্রামের দৃশ্য। বিশেষ করে 1968 সালের টেট অফেন্সিভ
বা টেট আক্রমণের সময় ভিয়েতকংরা যখন সাইগন শহরের মার্কিন দূতাবাসের ভেতরে ঢুকে পড়ে সেই দৃশ্যের সম্প্রচার দেখে আমেরিকানরা স্তম্ভিত হয়ে যায়। আমেরিকা সরকার নিজেদের জনগণকে আশ্বস্ত করেছিল তারা যুদ্ধ জিতছে, কিন্তু টিভির মাধ্যমে পরাজয়ের চিত্র জনগণের সামনে চলে আসছিল। জনগণকে দেয়া এই মিথ্যা আশ্বাস আমেরিকা সরকারের উপর মানুষের আস্থা কমিয়ে দেয়। ফলে আমেরিকার ভেতরের পরিস্থিতি তখন প্রচণ্ড অস্থির হয়ে দাঁড়িয়েছিল। বিশ্ববিদ্যালয়গুলোতে যুদ্ধবিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এর মূল কারণ ছিল বাধ্যতামূলক সেনা ভর্তি। তরুণরা তাদের মতে এই অর্থহীন যুদ্ধে প্রাণ দিতে অস্বীকার করে কানাডায় পালিয়ে যাচ্ছিল। 1970 সালের 4 মে ওহাইওর কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল গার্ড 4 জন নিরস্ত্র ছাত্র বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করলে গোটা আমেরিকা উত্তাল হয়ে ওঠে। কেন্ট স্টেট ম্যাসাকার ছিল মার্কিন ইতিহাসের এক কালো অধ্যায়। যখন একটি দেশ নিজেদের জনগণের সমর্থন হারায় তখন বাইরের যুদ্ধ জেতা অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত মার্কিন কংগ্রেস ধীরে ধীরে যুদ্ধের ফান্ড বন্ধ করে দিতে শুরু করে। আমেরিকা শুধু সামরিকভাবে নয়, নৈতিকভাবেও এই যুদ্ধ হেরে গিয়েছিল। জঙ্গল পরিষ্কার করে গেরিলাদের খুঁজে পেতে তারা ব্যবহার করেছিল এজেন্ট অরেঞ্জ নামক বিষাক্ত রাসায়নিক, যা দশকের পর দশক ধরে ভিয়েতনামে বিকলাঙ্গ শিশুর জন্ম দিয়েছে। ব্যবহার করা হয়েছিল নাপাম বোমা, যা মানুষের ভয়াবহ ক্ষতি করে। 1968 সালের মাই লাই গণহত্যা ছিল নির্মমতার চূড়ান্ত পর্যায়, যেখানে মার্কিন সেনারা কয়েকশো নিরপরাধ গ্রামবাসীকে নির্বিচারে হত্যা করে। এই ঘটনাগুলো যখন জানাজানি হয় তখন বিশ্বজুড়ে আমেরিকার ভাবমূর্তি কমতে থাকে। ভিয়েতনামের গ্রামের সাধারণ মানুষ, যারা শুরুতে নিরপেক্ষ ছিল, তারা এই নির্যাতনের প্রতিবাদে গেরিলাদের হাতে হাত মেলায়। আমেরিকা ভেবেছিল তারা মুক্তিদাতা হিসেবে যাচ্ছে, কিন্তু ভিয়েতনামীদের কাছে তারা হয়ে উঠেছিল নিষ্ঠুর দখলদার। ভিয়েতকং যোদ্ধাদের লড়াইয়ের মূল শক্তি ছিল তাদের দেশপ্রেম। তারা জানত তারা কেন লড়ছে। তারা লড়ছিল তাদের মাতৃভূমিকে বিদেশি দখলদার মুক্ত করতে। একজন গেরিলা যোদ্ধা দিনের পর দিন সামান্য খাবার খেয়ে প্রতিকূল পরিবেশে পড়ে থাকত শুধু আদর্শের টানে। যুদ্ধে প্রায় 11 লক্ষ উত্তর ভিয়েতনামী এবং ভিয়েতকং যোদ্ধা নিহত হয়েছিল, যা আমেরিকার ক্ষয়ক্ষতির তুলনায় কয়েক গুণ বেশি। তবুও তারা হাল ছাড়েনি। অন্যদিকে মার্কিন সেনাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ছিল না। তারা জানত না তারা কেন এ যুদ্ধে প্রাণ দিচ্ছে। ফলস্বরূপ সেনাদের মধ্যে ড্রাগের আসক্তি, বিশৃঙ্খলা এবং খোদ নিজেদের অফিসারদের মেরে ফেলার মতো ঘটনা ঘটতে থাকে। এদিকে কমিউনিস্ট শাসিত উত্তর ভিয়েতনামে মিডিয়া ছিল কঠোরভাবে নিয়ন্ত্রিত। যুদ্ধে কতজন মারা যাচ্ছে বা কতটুকু ক্ষতি হচ্ছে তা সাধারণ মানুষ জানত না। ফলে তাদের মধ্যে কোনো হতাশা দানা বাঁধতে পারেনি। সরকার তাদের বোঝাতে সক্ষম হয়েছিল যে এটি একটি মহান যুদ্ধ। অন্যদিকে আমেরিকায় উন্মুক্ত গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যম যুদ্ধের নেতিবাচক দিকগুলো জনসম্মুখে নিয়ে আসে। তথ্যযুদ্ধে আমেরিকা পরাজিত হয়েছিল কারণ তারা একটি বিভীষিকাময় সত্যকে লুকানোর চেষ্টা করেছিল, যা আধুনিক যুগে অসম্ভব। আমেরিকার মিত্র ছিল দক্ষিণ ভিয়েতনাম, কিন্তু সাইগনের সেই সরকার ছিল চরম দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্য। মার্কিন অর্থ সাহায্যের সিংহভাগ চলে যেত কর্মকর্তাদের পকেটে। ধর্মীয় বৈষম্য ছিল প্রকট। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশে ক্যাথলিক সংখ্যালঘুদের আধিপত্য জনগণের ক্ষোভ বাড়িয়ে দিয়েছিল। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এক পর্যায়ে বুঝতে পেরেছিলেন আমেরিকা যতই অস্ত্র দিক না কেন, দক্ষিণ ভিয়েতনামের সেনাবাহিনী নিজের পায়ে দাঁড়ানোর মতো সাহস বা ইচ্ছা কোনোটিই রাখে না। ফলে 1973 সালে মার্কিন সেনা প্রত্যাহারের মাত্র 2 বছরের মাথায় দক্ষিণ ভিয়েতনামের পতন ঘটে। আমেরিকা যখন যুদ্ধের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছিল এবং অভ্যন্তরীণ চাপে অর্থ বরাদ্দ কমাচ্ছিল, তখন সোভিয়েত ইউনিয়ন ও চীন নিরবিচ্ছিন্নভাবে উত্তর ভিয়েতনামকে অত্যাধুনিক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ট্যাঙ্ক সরবরাহ করে যাচ্ছিল। ফলে উত্তর ভিয়েতনাম কখনো অস্ত্রের সংকটে পড়েনি। 1975 সালের 30 এপ্রিল উত্তর ভিয়েতনামের ট্যাঙ্ক যখন সাইগনের প্রেসিডেন্সিয়াল প্যালেসের গেট ভেঙে ভেতরে ঢোকে, তখন তৈরি হয় ইতিহাসের অন্যতম ট্র্যাজিক দৃশ্য। মার্কিন দূতাবাসের ছাদ থেকে শেষ হেলিকপ্টারটি যখন আকাশে ওড়ে, তখন নিচে হাজার হাজার মানুষ। এটি কেবল আমেরিকার একটি সামরিক পরাজয় ছিল না, এটি ছিল তাদের দম্ভে আঘাত। ভিয়েতনাম যুদ্ধ পৃথিবীকে শিখিয়ে দিয়েছে যে আকাশচুম্বী বাজেট আর পরমাণু বোমার পাহাড় থাকলেই যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ জেতার জন্য লাগে জনসমর্থন, সঠিক রণকৌশল এবং নৈতিক ভিত্তি। ভিয়েতনামের সেই কৃষক গেরিলারা প্রমাণ করেছিলেন যদি ইচ্ছা থাকে তবে পৃথিবীর অন্যতম দুর্বল দেশটিও সবচেয়ে বড় শক্তিকে হারিয়ে দিতে পারে।